পাক্ষিক আলোর মিছিল আয়োজিত রবিবারের আড্ডা নিয়মিত অনুষ্ঠানে আপনাদের আজকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে নানা ধরনের হিসেব নিকেশ চলছে। সেই হিসেব নিকেশগুলো নিয়েই আমরা আজকে আমাদের তরুণ আলোচকদের কাছ থেকে শুনবো যে তারা আগ এই সদ্য সমাপ্ত ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কিভাবে দেখছেন এবং এর প্রভাব আসলে জাতীয় সংসদ নির্বাচনে কতটা ফেলতে পারে। যদিও আমরা আহ, বিজ্ঞ রাজনীতিবিদদের কাছ থেকে নানা রকম মেরুকরণের কথা শুনছি, তার বাস্তবতা সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব আমাদের এই তরুণ আলোচকদের কাছ থেকে। আমি প্রথমেই যেতে চাই জুলাই ফ্রন্টিয়ার ফোর্সের আহ্বায়ক এবং জুলাই যোদ্ধা জনাব নাহিদুল ইসলামের কাছে। আমরা তার কাছে জানতে চাইব যে সদ্য সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে তিনি কিভাবে দেখছেন। কেননা এই দুটি নির্বাচনেই দেখা গিয়েছে যে একটি বিশেষ পক্ষ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এবং অন্যান্য পক্ষ নির্বাচন বর্জন করেছে, কারচুপির অভিযোগ এনেছে। যদিও কেউ কেউ এটা বলার চেষ্টা করছে যে বাংলাদেশের নির্বাচনের যেই সংস্কৃতি, সেখানে পরাজিত পক্ষরা বা যারা হেরে যায় তারা আসলে নির্বাচন কারচুপির অভিযোগই করে থাকেন। জনাব নাহিদ, আপনি যদি বলতেন যে এই নির্বাচন দুটিকে আপনি কিভাবে দেখছেন, এবং আমরা জানি এর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন রয়েছে। ধন্যবাদ। আজকের আলোর মিছিল কর্তৃক আয়োজিত আজকের এই টক শোতে যিনি আছেন, আমান ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং অতিথিবৃন্দ যারা আছেন তাদেরকেও ধন্যবাদ আজকের এই টক শোতে জয়েন করার জন্য। প্রথম যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের যেই ইতিহাস, সেই ইতিহাস থেকে আমরা যেটা শিক্ষা নিতে পারি যে বাংলাদেশে কিন্তু যুগে যুগে অনেক অভ্যুত্থান ঘটেছে, অনেক আন্দোলন সংগঠিত হয়েছে। এক কথায় বলতে গেলে বাংলাদেশের ইতিহাসটাই ছিল যুদ্ধের মধ্য দিয়ে তৈরি করা, এবং এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ যুদ্ধ করেই তাদের যেই স্বাধিকার, অধিকারের কথা বলেন, সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছে। তো জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে 2025 চলতেছে। 2025 সালে এসে আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে আমাদের ছাত্র সংসদ খুব জরুরি হয়ে পড়েছে। তো তারই ধারাবাহিকতায় ছাত্র সংসদ আয়োজিত হয়েছে, অনুষ্ঠিত হয়েছে। তো দুইটা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে আমাদের বৃহৎ রাজনৈতিক দলগুলোর আধিপত্য, বৃহৎ রাজনৈতিক দলগুলোর যেই কর্মসূচি পালন করে, বৃহৎ রাজনৈতিক দলগুলোর যেই অংশগ্রহণ, সবগুলোই ছিল। কিন্তু দুঃখজনক হলো যে এটাই যে 1971 সালে এদেশের স্বাধীনতা যুদ্ধের যারা বিরোধিতা করেছেন, তাদেরই একটা পক্ষ, তাদেরই একটা অংশ এদেশের ছাত্র সংসদ গুলো এখন দখল করে আছে। রাইট নাও আমরা যদি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি আমাদের রাজনৈতিক দলগুলোর কি পরিমাণ আহ, বিপর্যয় ঘটেছে একটা পক্ষের কাছে। আবার আমরা জাকসুতে যদি দেখি, তাহলে সেম জিনিসটা দেখতেছি যে যিনি আব্দুর রশিদ জিতু হয়েছেন, তিনিও নাকি যে শিবিরের সাথে যুক্ত ছিলেন। যদিও শিবির থেকে জাকসুর বিপি নির্বাচিত হতে পারেনি, জিএসএ জিএস বাকি সবগুলো পদেই তারা জয়লাভ করেছে। কিন্তু বিপি পদে যিনি যুক্ত হয়েছেন, আব্দুর রশিদ জিতু, তিনিও কিন্তু শিবিরের সাথে সংযুক্ত ছিলেন। যে আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য মতে আমরা নিশ্চিত হতে পেরেছি যে তারা আহ, তিনি সেই শিবিরের সাথে সংযুক্ত ছিলেন। তো এই ডাকসুকে যদি আপনি আমাকে বলেন বিশ্লেষণ করতে, বা জাকসুকে বিশ্লেষণ করতে বলেন, তাহলে আমি বলবো যে আসলে এদেশের সাধারণ মানুষ, আহ সাধারণ শিক্ষার্থী যারা আছেন, তারা আসলে বুঝে না বুঝে একটা পক্ষকে সমর্থন দিচ্ছে। এই যে একটা পক্ষকে বুঝে না বুঝে সমর্থন দেওয়া, এই সমর্থনটা কিন্তু একটা সময় এসে তারা বুঝতে পারবে যে আমরা আহ, কি করেছি, আর ছাত্র রাজনীতিটা কোথায় নিয়ে গেছি। আবার কেউ কেউ দেখবেন যে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছেন। যারা নিষিদ্ধ চেয়েছেন তারাই কিন্তু ওই পক্ষের প্রতিনিধিত্ব করে, ওই পক্ষের সাথে সংযুক্ত, এবং ওই পক্ষের যেই কি বলে প্রতিনিধিত্ব করার থেকে শুরু করে ওই পক্ষকে সার্ভ করে, পক্ষের সব মতামত সার্ভ করে। সুতরাং আমরা যদি এই দুই জাকসু এবং ডাকসুকে বিশ্লেষণ করি, তাহলে এখানে ইন্টারন্যাশনালি একটা খেলাও হতে পারে। ধরেন ডাকসুতে যেই ঘটনা ঘটেছে, জাকসুতে যে ঘটনা ঘটেছে,
হয়তো কোনো একটা পক্ষকে আন্তর্জাতিকভাবে বলা হয়েছে যে ছাত্র রাজনীতি আপাতত, ছাত্র রাজনীতি নিয়ে অথবা এই যে ছাত্র সংসদ নিয়ে মাতামাতি করা যাবে না, ছাত্র সংসদ নিয়ে কথা বলা যাবে না। তোমাদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করব, বা রাষ্ট্রীয় ক্ষমতায় তোমাদেরকে বসানোর চিন্তা ভাবনা আছে। তোমরা যদি এগুলো নিয়ে আলোচনা করো, এগুলো নিয়ে আলাপ করো, তাহলে এই, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য বা এই যে জাতীয় নির্বাচনে যে প্রভাবটা পড়বে সেটা তোমরা সামাল দিতে পারো। হয়তো এই জন্য সবাই চুপচাপ আছে। তবে আমি বলছি, না, আমি ইসলাম, আমি 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 আপনার কাছে আসবো এই বিষয়ে। আপনি একটু ইয়ে করবেন, আমাদেরকে আরো বিস্তারিত বলবেন, আমি প্রশ্ন নিয়ে আসবো। আমরা আসলে পরবর্তী আলোচনায় যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের তরুণ সাংবাদিক জনাব আজরাফ আল মতি। আপনি একটু বলবেন যে এই যে ছাত্র সংসদগুলো নির্বাচনে যে একটা বিশেষ পক্ষের জয়, এই সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুইবারের ভিপি জনাব মাহমুদুর রহমান মান্না বলেছেন যে এই ছাত্র সংসদ নির্বাচনের জনপ্রিয়তার প্রতিফলন আসলে জাতীয় রাজনীতিতে পড়বে না। উনি নিজের উদাহরণ দিয়ে বলেছেন যে আমি দুইবার ডাকসুর ভিপি ছিলাম, ছাত্রদের মাঝে জনপ্রিয় ছিলাম, কিন্তু আমার রাজনৈতিক দল গড়ে ওঠেনি, জাতীয় রাজনীতিতে আমি আসলে আহ, তেমন একটা ভালো করতে পারিনি। তো আমরা আবার পরে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি এবং জিএস ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন। এই বিষয়টা আসলে আপনি যদি বলেন। জি, ধন্যবাদ আমান ভাই। প্রশ্নটা খুবই সুন্দর। আমার কাছে মনে হয় যে এই ডাকসু ইলেকশন বা জাকসু ইলেকশনের প্রভাব অবশ্যই জাতীয় নির্বাচনে পড়বে। এটা পড়বে এই কারণে, উনি যখন, মান্না সাহেব যখন ছিলেন ভিপি, বা যে সময়ের কথা উনি বলছেন, সেই সময়ে প্রেক্ষাপট আলাদা ছিল। এখনকার যে নির্বাচন বা এখনকার যে পরিস্থিতি সেটা আবার আলাদা। যেমন আহ, আমরা কিছুদিন আগে জুলাই গণ অভ্যুত্থান দেখেছি, যেটা মেইন চালিকা শক্তিটাই ছিল ছাত্ররা, এবং ছাত্ররা এতে ম্যাসিভ লেভেলে ভূমিকা রেখেছিল। তো যখন তাদের এই রকম ধরনের নির্বাচন আমরা বিশেষ একটা পক্ষকে জিততে দেখি, তখন আমাদেরকে ধরে নিতে হবে যে ছাত্রদের পালস এই মুহূর্তে ওইদিকে। হ্যাঁ, এখন এখানে ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন আসতে পারে, অন্যান্য অনেক কিছু প্রশ্ন আসতে পারে, কিন্তু তারপরও এটা কিন্তু ডিনাই করার সুযোগ নাই। আমি পছন্দ করি আর নাই করি, যে 5 আগস্টের পর থেকে তুলনামূলকভাবে অন্যান্য যেসব ছাত্র সংগঠনগুলো আছে, রাজনৈতিক ছাত্র সংগঠন বলেন বা নর্মাল ছাত্র সংগঠন বলেন, তাদের চেয়ে ইসলামী ছাত্র শিবির বিভিন্ন নানাবিধ কর্মসূচি দিয়েছে, যে কর্মসূচিগুলোর মাধ্যমে তারা একটা ইমেজ তৈরি করেছে, যে ইমেজটা তাদেরকে আলটিমেটলি এসে এই ছাত্র সংসদ নির্বাচনে হেল্প করেছে। এখন আমার দেশে এই মুহূর্তে তরুণ ভোটারের সংখ্যা প্রচুর। আমি যদি আগামীকালকে একটা জাতীয় ইলেকশন দেই, সেখানে যে পরিমাণ তরুণ ভোটার ভোট দিবে, সেটা অকল্পনীয় ব্যাপার হবে। আমার ধারণা অতীতের অন্যান্য যেসব রেকর্ড, সেসব রেকর্ডের সঙ্গে বিট করার মতো। তো সেখানে এই কথাটা বলার আসলে সুযোগ নাই যে এইসব ছাত্র সংসদ নির্বাচনের ইলেকশনের প্রভাব পড়বে না, কারণ তরুণরা তরুণদের দেখে প্রভাবিত হয়। যেভাবেই হোক না কেন, ওখানে যদি 40% তরুণ প্রভাবিত হয়ে ওই সংগঠনটাকে ভোট দিয়ে থাকে, তাহলে সেটার প্রভাব পুরো দেশের মধ্যেই দেখা যাবে বলে আমি মনে করি, অন্তত পুরো দেশের তরুণদের মধ্যে দেখা যাবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ আমান ভাই, জি, এটুকুই বলার ধন্যবাদ। ছিল। ধন্যবাদ জনাব আজরাফ। আমরা এখন একটু জনাব শরীফুল ইসলাম হৃদয়ের কাছে জানতে চাইবো যে এই যে বিশ্লেষণগুলো বা এই যে অভিযোগগুলো আসছে যে কারচুপি হয়েছে বা ইয়ে হয়েছে, এইটা আসলে বর্তমান পরিস্থিতির সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ, বা এটা আসলে কি নির্দেশ করে যে আমরা কি আবারও কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকে যাচ্ছি কিনা? জনাব শরীফুল ইসলাম। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা ডাকসু বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা যেটা চাকসু, দুটাতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনের ফলাফল আমরা পেয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে যে আহ, সবাই কিন্তু ছাত্র শিবির জয়ী হয়েছে এটা কিন্তু বলছে না, বলছে একটা বিশেষ পক্ষ। বা আমরা তাদেরকে একটা বিশেষ পক্ষ কেন বলছি, তাদের কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমরা কি চিন্তা করছি এটা বড় ব্যাপার না। যাদের হাতে নির্বাচিত করার ক্ষমতা ছিল তারা কিন্তু তাদেরকেই নির্বাচিত করেছে, এটা একটা বড় ব্যাপার। এবং আহ, আপনার আমাদের যে জাতীয় অধ্যাপক আছেন প্রফেসর আব্দুর রাজ্জাক একবার বলেছিলেন যে দুইটা জিনিস দেখলে সমাজের অবস্থা বোঝা যায়। প্রথমত হচ্ছে বাজার,
বাজারের মধ্যে গেলে ওইখানকার জনগণ আসলে কি খাচ্ছে বা তাদের অর্থনীতিটা কি, এটা বোঝা যায়। আরেকটা হচ্ছে লাইব্রেরিতে গেলে, লাইব্রেরির আসলে বইগুলো দেখলে বোঝা যায় ওই সমাজটা আসলে কোন দিকে চিন্তা করছে। এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদেরকে নির্বাচিত করেছে, তাদের চিন্তার প্রতিফলনই কিন্তু এই নির্বাচিত ব্যক্তিরা। তো তরুণ সমাজ আসলে এই মুহূর্তে এই চিন্তাগুলাই করছে। এবং একটা ব্যাপার আপনি যদি দেখেন, এই নির্বাচন তাদের একদিনের ফলাফল নয়। এই জামাত শিবির এটা 1 বছর ধরে তারা কাজ করেছে, এবং জুলাই অভ্যুত্থানের যারা অগ্রণী ভূমিকা রেখেছে তাদের মধ্যে 1-2 জনকে তারা সাংগঠনিক ভাবে ওই পদগুলোর জন্য নির্বাচিতও করেছে। এবং একটা ব্যাপার আপনি দেখবেন যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্রগুলা পড়াশোনা করতে আসতেছে, তো তারা হয় নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত। তো জামাত শিবিরের অ্যাক্টিভিটির সাথে তাদের আসলে কলেজ এবং স্কুল লাইফে তাদের পরিচিতি হয়ে যায়, এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে এসে যখন তারা বিভিন্ন সুযোগ সুবিধা পায়, এবং এই সুযোগ সুবিধার জন্য আসলে সাংগঠনিক ভাবে পরবর্তীতে ছাত্র শিবিরে তারা যুক্ত হয়, এবং এই ব্যাপারটাই ছাত্র শিবির কাজে লাগাইছে। এবং আরেকটা ব্যাপার যেটা হইতে পারে, আপনি দেখবেন যে আসলে ছাত্র দল কমিটিটা অনেক দেরিতে দিছে। আসলে তারা রাজনৈতিক ভাবে যে কর্মসূচি দেওয়ার বদলে তারা আসলে অন্য কর্মসূচিতে জড়িত হয়ে গিয়েছিল, এবং আপনার নির্বাচনের 20 দিন আগে কমিটি দিয়েছে, এবং স্বাভাবিকভাবে এই 20 দিনে আসলে তারা প্রত্যেকটা ছাত্রের কাছে পৌঁছাইতে পারে না। তো তাদের রাজনৈতিক ফলাফল যে আশানুরূপ হবে না, এটা বুঝাই যায়। জি, এবং ধন্যবাদ। হ্যাঁ, স্বতন্ত্র। ধন্যবাদ জনাব হৃদয়। আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু জনাব নাহিদ ইসলামের কাছে জানতে চাইবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মানে যেই প্ল্যাটফর্মের অধীনে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল বা কর্মসূচিগুলো এসেছিল, তারাও একটি প্যানেল দিয়েছিল এবং সেই প্যানেলের ভরাডুবি ঘটেছে বলা চলে অনেকটা, যে ভোটের হিসেব বা অঙ্ক যদি আমরা ধরি। তো আমি নাহিদ ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে এমনটা কেন হলো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে বারবার ঘুরে ফিরে কথা আসছে যে জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই সনদ নামে যে কাগজটি আহ, এই জাতীয় ঐকমত্য কমিশন তৈরি করেছেন, সেখানে অনেক রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে, এবং সেইটার আহ, সেটার বাস্তবায়ন নিয়ে নানা বিতর্ক রয়েছে। কেউ বলছেন এটা সংবিধানের অংশ করা যাবে না, কেউ বলছে এটা গণভোটে দেওয়া উচিত, আবার কেউ কেউ বলছে গণভোট সংবিধানে নেই। এই পরিস্থিতিটা আসলে কেন তৈরি হলো, কেন এই ঐক্যে ফাটল ঘটলো, এবং কেন সেটা একটা যৌক্তিক পরিণতির দিকে যাচ্ছে না? আপনি কি মনে করছেন? ধন্যবাদ আমন ভাই। প্রথম প্রশ্নটা হচ্ছে বাকশাস, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের যারা দাঁড়িয়েছেন ডাকসু নির্বাচনে, তারা কিন্তু শুধু ডাকসুতে না, জাকসুতেও তাদের প্যানেল ছিল। তো যারা দাঁড়িয়েছেন তারা, তাদের হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাকশাস। বাকশাসের ভরাডুবির কারণ হচ্ছে, আহ, আপনি যদি দেখেন, আমি একটা গাছকে লালন পালন করব, বড় করব, সেই গাছের গোড়ায় কিন্তু আমি পানি ঢালতে হবে। গাছকে প্রাকৃতিক হোক আর কোনো না কোনো ভাবে সার দিয়ে হলো সেটাকে যত্ন করতে হবে। কিন্তু বাকশাস জুলাই গণঅভ্যুত্থানকে পুঁজি করে তারা এই ডাকসুকে এবং জাকসুতে নির্বাচনে দাঁড়িয়েছে, কিন্তু তারা আদতে একটি রাজনৈতিক দল হিসাবে পরিণত হতে পারে নাই, পরিপক্ক হতে পারে নাই। একটা জিনিস আপনি যে দেখে থাকবেন, যে দীর্ঘ 16-17 বছর ধরে যারা রাজনীতি করে আসছে, তাদের সংগঠন থাকুক আর না থাকুক, কিন্তু ক্যাম্পাসে মোটামুটি তাদেরকে সবাই চিনে, যে এরা রাজনৈতিক ভাবে অনেক ত্যাগ ত্যাগ স্বীকার করেছেন এবং অনেক মামলা হামলা শিকার হয়েছেন। কিন্তু বাকশাল যেই কর্মসূচির মাধ্যমে উঠে আসছে, যেই সংঘাত এবং বলতে পারেন গণঅভ্যুত্থানের মাধ্যমে যে উঠে আসছে, বাকশাসে আসলে ক্যাম্পাস পরবর্তী সময়ে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে বাকশাসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না। তারা ব্যতিব্যস্ত ছিল, তারা ছিল কোথায় আহ কি করা যায়, কোথায় ধান্দাবাজি করা যায় সেগুলো নিয়ে। তো বাকশাসের যে ভরাডুবি হয়েছে, এটা তো হওয়ারই কথা ছিল। হয়তো নৈতিকভাবে আগেই পরাজয় বরণ করেছে, তারা নৈতিকভাবে আগেই পরাজয় বরণ করেছে, এবং পরাজয় বরণ করার মধ্য দিয়ে তারা এই দেশের জাতিকে, এই দেশের তরুণ সমাজকে একটা যে মেসেজ দিয়েছে, যে আহ, আমরা যখনই কোনো গণঅভ্যুত্থান সংগঠিত হয়, যখনই কোনো যুদ্ধ সংগঠিত হয়, তখন সেই যুদ্ধ এবং সংগঠন গণঅভ্যুত্থানকে যারা পুঁজি করে লাভবান হতে চাইবেন, তারাই এই তরুণ সমাজের কাছে হেস্তনেস্ত হবেন, এবং তারাই তরুণ সমাজের কাছে পরাজিত হবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আসলে ঐকমত্য কমিশনে যে বৈঠকগুলো হয়, ঐকমত্য কমিশনে যে ধরনের আলোচনা হওয়ার কথা,
সেখানে আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতাদের সাথে একে অপরের মতামতের গুরুত্ব দিচ্ছেন না। কেউ কেউ সেখানে তর্ক বিতর্ক জড়ায় যাচ্ছে। তো সেই জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন হওয়াটা যেমন জরুরি, আবার এটা সংবিধানে ইনক্লুড করাটা তার চাইতে বেশি জরুরি। কারণ হচ্ছে আপনি দেখেন, আমি একজন, আমাকে যেভাবে আপনি বললেন আর কি, যেভাবে চিনেন আর কি, যে আমি একজন জুলাই যোদ্ধা। ভবিষ্যতে এই বাংলাদেশে যে আমি আমি এই যুদ্ধ করার পর, এই যে গণঅভ্যুত্থান ঘটনার পরে আমি যে সেখানে ছিলাম, আমি যে যে গণঅভ্যুত্থানের সাথে যুক্ত ছিলাম অথবা যুদ্ধের সাথে যুক্ত ছিলাম, ভবিষ্যতে যে আমাকে যুদ্ধ অপরাধী অথবা আমাকে যে রাষ্ট্রবিরোধী হিসেবে রাষ্ট্রদ্রোহী মামলায় ঝরাবে না, বা রাষ্ট্রদ্রোহী বলে আমাকে আখ্যায়িত করা হবে না, সেটা গ্যারান্টি কি 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 আপনি দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন না। তো সুতরাং আমরা মনে করি যে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া জরুরি, এবং জুলাই সনদ অবশ্যই সংবিধানে সংযুক্ত হওয়া জরুরি। তাছাড়া যে একটা প্রশ্ন ছিল আপনার, যেটা ছিল যে কেন ঐক্যে এত ফাটল, বা ঐক্য হচ্ছে না কেন, বা গণভোটে নিয়ে যাওয়া। আমি গণভোট নেওয়ার দরকার নাই, আপনি আহ আহ সংবিধান এটা সংযুক্ত করে দেন। আর ঐক্য হচ্ছে না, আহ কেউ কেউ দেখছি যে রাজনৈতিক ভাবে তাদের আদর্শকে প্রাধান্য দিচ্ছে, কেউ কেউ আবার ইনক্লুসিভ রাজনীতির কথা বলছেন, কেউ কেউ আবার বলছেন যে আমরা যে অন্যের মতামতকে সম্মান জানাই, কিন্তু আমাদের মতামতটা আগে রাখতে হবে। আমি অন্যের মতামতকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, কিন্তু আমার মতামতটাকে আগে প্রাধান্য দিতে হবে। এই যে আমাদের দ্বিচারিতার একটা, বা দ্বিচারিতা যে চলতেছে বা হচ্ছে, দ্বিচারিতার মধ্যে এই এটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। এবং যদি বাংলাদেশে রাজনীতি করতে হয়, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত কিভাবে হবে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নির্ধারিত হবে, আগামী রাজনীতিটা হবে বুদ্ধিভিত্তিক রাজনীতি, আগামী রাজনীতিটা হবে ইনক্লুসিভ রাজনীতি। যেটা আপনি দেখেছেন, আমি একবার ওপেন বলছি, যেটা আপনি দেখেছেন যে শিবির, জামাত এবং এরা, এই এই সংগঠনটা কিন্তু অলরেডি আপনি দেখবেন যে ইনক্লুসিভ রাজনীতি করা শুরু করে দিয়েছে, প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। যেটা ডাকসুতে ঘটেছে, যেটা জাকসুতে ঘটেছে, এবং রাকসুতেও ঘটার সম্ভাবনা আছে, আমরা দেখেছি। সুতরাং ইনক্লুসিভ রাজনীতি করতে হলে আপনাকে অবশ্যই এই যে সকল দল এবং সকল মতামতকে প্রাধান্য দিয়ে রাজনীতি করতে হবে, এবং সবকিছুকে নিয়েই, সবাইকে নিয়েই যে আগামীর যে রাজনীতি সেটা উপস্থাপন করতে হবে, এবং বুদ্ধিভিত্তিক রাজনীতি চর্চা করতে হবে, যেটা ঠিক ঠিক। ইতিমধ্যে একটা গোষ্ঠী, একটা পক্ষ চর্চা করে যাচ্ছে। এবং ধন্যবাদ। বিএনপি এবং ছাত্রদলের জন্য যে একটা মেসেজ দিতে চাই আপনার এই ইয়ার মাধ্যমে, যে আসলে এখন আর পেশি শক্তির কাজ নেই, পেশি শক্তি দিয়ে আর রাজনীতি চলবে না। সুতরাং যদি বুদ্ধিভিত্তিক এবং বই ভিত্তিক এবং জ্ঞান চর্চা ভিত্তিক রাজনীতি করতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে শিক্ষা নেওয়া উচিত, এবং জাকসু এবং ডাকসু থেকে। জি, ধন্যবাদ নাহিদ ইসলাম। আমি একটু জনাব আজরাফের কাছে ফিরতে চাই, যেহেতু আপনি সাংবাদিকতা পেশায় জড়িত আছেন। আমরা সম্প্রতি দেখলাম যে জেনজির আন্দোলনের মুখে নেপালে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এবং সেখানে একটি নতুন সরকার গঠিত হয়েছে গত দুদিন আগে, এবং সেই সরকারের প্রধান হয়েছে দেশটির সাবেক প্রধান বিচারপতি। এবং তিনি দায়িত্ব নেওয়ার পরেই আগামী জানুয়ারিতেই নেপালের নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এবং আমরা জানি যে বেশ কিছু বছর অনেক চড়াই উতরাই, রাজনৈতিক চড়াই উতরাইয়ের পরে নেপালে জেনজির এই রকম বিদ্রোহের ঘটনা ঘটলো, এবং আমাদের বাংলাদেশের প্রতিবেশী অনেক দেশেই এই ধরনের আন্দোলন চলছে। আমার প্রশ্নটি হচ্ছে যে একটি নির্বাচন বাংলাদেশে প্রয়োজন বলে সমস্ত রাজনৈতিক দলগুলো দাবি করছেন, একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে। তো যদি একটি নির্বাচন, শুধু একটি নির্বাচন কি এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে নতুন পথ দেখাতে পারে কিনা? আসলে ধন্যবাদ আমন ভাই। বিষয়টা হচ্ছে যে নেপালের ওই যে আগের মতোই কথাটা হয়ে যায়, যে নেপালের যে প্রেক্ষাপট বা যে পরিস্থিতি, সেটা আমাদের দেশের সঙ্গে অনেকাংশে মিলে, আবার অনেকাংশে মিলে না। আমাদের দেশে দেখেন, যে পরিমাণ প্রাণহানি হয়েছে বা যে ধরনের দমন পীড়নের মুখে পড়তে হয়েছে, সেটা নেপালে ওই লেভেলে, ওই স্কেলে হয় না। এবং আমাদের দেশে পরবর্তীতে যদি আপনি ধরেন, যেভাবে পুলিশের উপরে অ্যাটাক হয়েছে, পুরো কাঠামোটা ভেঙে পড়েছিল, সেটাও কিন্তু নেপালে হয়নি। অনেক কিছু আগের মতোই ছিল। আমি একটু সময় নিচ্ছি, একটা সেকেন্ড। দুঃখিত, আমার এই সাইডে অনেক আওয়াজ হচ্ছিল। তো নেপালে যে যেটা বলছিলাম, যে আমাদের দেশে যেভাবে পুলিশ প্রশাসন কাঠামো ভেঙে পড়েছিল বা অন্যান্য সেক্টর ভেঙে পড়তে দেখেছি আমরা, সেটা কিন্তু আমরা নেপালের ক্ষেত্রে দেখিনি। জিনিসটা যেটা, এখন আমরা যদি নেপালের ফর্মুলা অনুসরণ করি, করে যদি আমরা চিন্তা করি যে নেপালে একটা ইলেকশন দিয়ে সব ঠান্ডা করা হচ্ছে, আমার দেশেও মনে হয় একটা ইলেকশন হলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে।
বিষয়টা এত সহজ না। বিষয়টা হচ্ছে ওদের প্রেক্ষাপট অনুযায়ী তাদের হয়তো এই মুহূর্তে একটা ইলেকশন হলে ঠান্ডা হয়ে যাবে। আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদেরকে খুঁজে বের করতে হবে এই মুহূর্তে আমাদের আসলে কি প্রয়োজন, আমাদের কি ইলেকশন প্রয়োজন নাকি প্রয়োজন না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের একটা ইলেকশন প্রয়োজন। ইলেকশন প্রয়োজন এই অর্থে, কেউ কারো কথা শুনছে না, আমরা কোনো চেইন অফ কমান্ডে নাই। বিভিন্ন জায়গায় আমরা মব কালচার দেখছি, বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা অনেক ঘটনা দেখছি, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা খুবই খারাপ। আমাদের, আমরা যে এগুলোর জন্য কাউকে অ্যাকাউন্টেবল হিসেবে ধরবো, ধরে যে আমরা বলবো যে আপনি এই কাজটা করছেন, আপনি এটা বন্ধ করেন না কেন, এই জায়গাটাও অনেকখানি আমাদের নষ্ট হয়ে গেছে, আমরা ধরতে পারছি না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধরলে উনি বলছেন যে উনি চেষ্টা করছেন, আবার ওনার চেইন অফ কমান্ড কিভাবে চলছে সে সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। তো এগুলোর জন্য আপাতত একটা ইলেকশন দরকার আসলে বলে আমি মনে করি। কিন্তু এতে পরিস্থিতি রাতারাতি একেবারে ঠিক হয়ে যাবে বা আমরা যা যা আশা করেছিলাম সব চলে আসবে তা না। পরিস্থিতি এখন যতটা খারাপ আছে সেটা থেকে হয়তো একটু বেটার হবে, দ্যাটস ইট, এর চেয়ে বেশি হয়তো বেটার হবে না। জি। এটাই আমার কাছে মনে হয়। জি, ধন্যবাদ জনাব আশরাফ। আমরা এখন একটু জনাব শরীফুল ইসলামের কাছে জানতে চাইবো, যে কথা বলছিলেন জনাব আশরাফ, যে নির্বাচন হলে হয়তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসবে। আমি একটি বক্তব্য একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক জনাব আলী রিয়াজ সাহেব বলেছেন গতকালকেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের সার্বভৌমত্ব সংকটের মুখে পড়বে। এই কথাটি বলে আসলে উনি কি বোঝাতে চেয়েছে, এবং নির্বাচনের মধ্য দিয়ে আসলে পরিস্থিতি কতটুকু সামাল দেওয়া সম্ভব, বা এটার আসলে সম্ভাব্য কি সমাধান হতে পারে, আমি আপনাদের প্রত্যেকের কাছ থেকে শুনবো। প্রথমে বলবেন জনাব শরীফুল ইসলাম। আচ্ছা, প্রথমত যে কথাটি প্রাধান্য পাচ্ছে যে নির্বাচন হলেই আমরা একটি স্থিতিশীল পরিস্থিতিতে চলে আসব, আর না হলে হচ্ছে আমাদের জাতীয় সার্বভৌমত্ব আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে। এখন প্রথমত হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা আসলে এতগুলা সংস্কার কেন চাইলাম, নিশ্চয়ই তার পিছনে কারণ আছে। যেমন এই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার হয়ে কাজ করছে পুলিশ বাহিনী এবং বিভিন্ন বাহিনী, বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা কাজ করতে দেখছি। তো আসলে একটা সংস্কার এবং এই বাহিনীগুলো একটা দলের হয়ে কাজ করছে দেখে কিন্তু মানুষের মনে আসছে যে সংস্কার করতে হবে, এবং পরবর্তীতে অন্য কোনো দল এসে এই বাহিনীকে যে নিজের স্বার্থে ব্যবহার করবে না তার গ্যারান্টি কি? কারণ আমি যদি বাংলাদেশের 54 বছরের রাজনৈতিক ইতিহাস দেখি, যে সবাই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য ব্যবহার করেছে, এবং আমরা জনগণ নিশ্চিত হয়ে বলতে পারি যে পরবর্তীতেও এই প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করা হবে। এবং 24 যেহেতু আমাদেরকে একটা সুযোগ দিছিল, সুযোগ দিতে বলতে মানুষ আসলে অনুধাবন করতে পেরেছিল, প্রত্যেকটা জনগণ এবং প্রত্যেকটা মানুষ অনুধাবন করতে পেরেছিল যে একটা সংস্কার প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রয়োজন। কিন্তু আমরা দেখলাম যে প্রয়োজন থাকলেও আসলে যারা ক্ষমতায় আছেন বা জনগণ যাদেরকে নির্বাচিত করেছিল এই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, এবং যে ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করেছিল, এই সরকার পুরোপুরি ব্যর্থ। এবং অধ্যাপক আলী রিয়াজের একটি বর্ণাঢ্য ক্যারিয়ার আছে, এবং প্রথম আলোতে যার আমরা কলাম পড়েছি, এবং উনি বহির্বিশ্বে উনার যথেষ্ট সুনাম আছে ওনার মেধার কারণে। কিন্তু এই জায়গা থেকে উনি কোনো পরিবর্তন না এনে বা কোনো সংস্কার করতে না পেরে যখন বলেন যে নির্বাচনকেই আসলে মেন ইস্যু দেখানো হয়, এবং বলা হয় যে নির্বাচন না হলে সার্বভৌমত্ব ব্যর্থ হবে, আমি এটা বলবো এটা তার ব্যর্থতা। এবং সামগ্রিকভাবে সে জনগণকেও ব্যর্থ করেছে। নির্বাচন হলে হ্যাঁ একটা স্থিতিশীলতা আসতে পারে, আবার নাও আসতে পারে, দুর্নীতি আরো প্রখর হতে পারে। ঠিক আছে, তো আমার মনে হয় যে নির্বাচনের মধ্যে দিয়ে আসলে সমাধান আসবে না সংস্কার ছাড়া। কিসের মধ্যে দিয়ে সমাধান আসতে পারে? সংস্কার নিয়েও কিন্তু জনমনে যথেষ্ট প্রশ্ন রয়েছে। কি সংস্কার, কি ধরনের সংস্কার, কি হলে আসলে সমাধানটা আসবে, আপনার কি মনে হয়? আচ্ছা, একটা ব্যাপার দেখেন, আপনি অফিস আদালত বলেন, কর্মজীবন বলেন, যে কোনো জীবনে বলেন, যেখানে আসলে আমার কথাটা বলা যায় বা আমি যা চিন্তা করছি সেটা যদি বলা যায়, বা আমারও আসলে সিদ্ধান্ত গ্রহণের যদি একটা জায়গা থাকে, যে আমি চিন্তা করছি এটা রং, বা আমার জন্য আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন আমি আসলে এই সিদ্ধান্তটা চাই না, এই জায়গাটা যদি তৈরি করা যায়। আপনারা দেখেন এখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হচ্ছে, কিন্তু কেউ বলছে না যে সমাজের বিভিন্ন পেশাজীবীদেরকে নিয়ে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা করা যেত, তাহলে রাষ্ট্র বা জনপ্রতিনিধি যে সিদ্ধান্তটা নিচ্ছেন এই সিদ্ধান্তটা ঠিক কিনা, বা এই সিদ্ধান্তটা যাদের জন্য নেওয়া হচ্ছে এটা তাদের জন্য কতটা উপযোগী,
সেই জায়গাটাই যদি জনগণও যদি একটা সিদ্ধান্ত দেওয়ার জায়গা নিতে পারতেন, তাহলে আমার মনে হয় যে একটা ভালো ব্যবস্থায় যাওয়া যেত বা ভালো সংস্কার হতো। এবং সংস্কার তো আসলে অনেক জায়গায় করা যায়। আপনি যদি আমার ব্যক্তিগত মতামত দেখেন বা বিভিন্ন বিদেশি লোকদের সাথে কাজ করার প্রবাদে আমি যেমন তাদেরকে প্রশ্ন করে থাকি যে আসলে প্রদেশ ব্যাপারটা তোমরা কিভাবে দেখো। বলে হ্যাঁ এটা খুবই ভালো সিদ্ধান্ত। আমি বলে আমাদের সুন্দর রাষ্ট্র কয়, ছোট রাষ্ট্র। তো সে বলে না, এটাও কোনো সমস্যা নেই, রাষ্ট্র ছোট হতে পারে, কিন্তু ক্ষমতা যে একক ব্যক্তির হাতে যাতে না থাকে, ক্ষমতাকে যাতে ছড়ায় দেয়া যায়, সেরকম আসলে বিভিন্ন ডিসিশন আছে বা বিভিন্ন সংস্কার আসলে এই মুহূর্তে করা যেতে পারে। ঠিক আছে জনাব শরীফুল ইসলাম, আমরা এখন আসলে নাহিদ ইসলামের কাছ থেকে শুনবো। সেটি হচ্ছে যে এই সংস্কারের যে প্রস্তাবগুলো সামনে এসেছে বা যা নিয়ে আলোচনা হচ্ছে, এটি জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে আসলে কতটা সম্পর্কযুক্ত বা সামঞ্জস্যপূর্ণ। আমি আপনাকে সুনির্দিষ্টভাবে আপনার কাছে জানতে চাইবো যে আমরা যেটি দেখেছি জাতীয় ঐক্যমত্য কমিশনে সভায় শুধুমাত্র রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে ডাকা হয়, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্বকারী কোনো শক্তির সঙ্গে এই জাতীয় ঐকমত্য কমিশনের সভা করতে আমরা দেখিনি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা আরেকটু পরিষ্কার করে বললে যেটা দাঁড়ায়, শুধু দলের প্রতিনিধিদের সঙ্গেই কিন্তু ঐকমত্য সংস্কার নানা বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু আন্দোলনের প্রতিনিধি যারা, তাদের সঙ্গে কোনো সভা হতে আমরা দেখিনি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র প্রতিনিধি হয়ে ছাত্রদের প্রতিনিধিত্ব করার জন্য, জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্ব করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় অ্যাডভাইজার হিসেবে আমাদের তিনজন প্রতিনিধি ছিলেন। তাদের মধ্যে একজন আমাদের বর্তমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভাই ছিলেন। এখন আছেন মাহফুজ ভাই, এখন আছেন আসিফ ভাই। নাহিদ ইসলাম ভাই যদিও পদত্যাগ করেছেন। তো আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি উদ্যোগ মানে উদ্বেগ প্রকাশ করেছি, যেটা হচ্ছে ভয় প্রকাশ করেছি, সেটা হচ্ছে যে যে আমাদের এই জেনজি বা আমাদের যে জুলাই যোদ্ধারা আছেন, তাদেরকে কোনোভাবে মনে হচ্ছে বা আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে যে আমাদেরকে একটা সাইড করে রাখার চেষ্টা চলছে। এবং সেটাই হয়েছে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে সব সময় আমরা দেখেছি যে রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে, রাজনৈতিক ব্যক্তিদেরকে প্রাধান্য দিয়ে সেখানে ডাকা হয়েছে এবং তাদের মতামত গ্রহণ করা হয়েছে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের যেই নেতৃবৃন্দ ছিলেন তাদের কাউকেই সেখানে ডাকা হয়নি। আর যারা গিয়েছেন তারা কোনো না কোনো দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, তারা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সত্যিকার অর্থে যোদ্ধাদের প্রতিনিধিত্ব করেননি। সুতরাং আমাদেরকে কেন ডাকা হচ্ছে না, এই প্রশ্নটা যখন আমরা করি বা করার চেষ্টা করি, তখনই বলে তোমাদের জন্য তো অমুক জন আছেন, তোমাদের জন্য তো তমুক জন। তাদের প্রতিনিধিত্ব করি না, বা তারা তো আমাদের প্রতিনিধিত্ব করে না, তারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে সমাজে। আমরা একটা জিনিস দেখেছি যে সমাজে আহ, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, এই তিন শ্রেণীর মানুষ বসবাস করে। তার বাইরেও আরো অনেক শ্রেণীর মানুষ বসবাস করে যারা এই সমাজটাকে নিয়ে ভাবে, এই দেশটাকে নিয়ে ভাবে। কিন্তু আমাদের যারা উপরস্থলে আছেন, যারা বিশেষজ্ঞ আছেন, যারা বিজ্ঞ বুদ্ধিজীবীরা আছেন, তারা মনে করেন যে শুধু তারাই এই সমাজটাকে নিয়ে চিন্তা করেন, এই দেশটাকে নিয়ে চিন্তা করেন। আমরা যারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকি সব সর্বদা, এই তরুণ সমাজ, সেই তরুণ সমাজ তাদের কাছে আসলে কোনো গ্রহণযোগ্যতা পায় না। সেই তরুণ সমাজের মতামতের কোনো দাম নেই। সেই তরুণ সমাজ আসলে কিছুই জানে না, তারা মনে করছে। এই জন্য জি, ধন্যবাদ জনাব নাহিদ ইসলাম। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আলোচনার। আমরা শেষ কথাটি শুনবো জনাব আজরাফের কাছ থেকে। জনাব নাহিদ ইসলামের বক্তব্য থেকে আমরা যেটি পেলাম এবং পূর্বের বর্তমান সময়ের আলোচনা থেকে আমি যদি খুব আহ, সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে তাহলে কি এই প্রশ্নটি আবার উঠতে পারে যে আমরা কি আবারও সেই দলীয় ভিত্তির যে রাজনীতি, যে একটা দল না থাকলে আরেকটা দল আসবে, সেই দলরাই বাংলাদেশের জনগণের আহ, ভাগ্যের নিয়ন্ত্রণ করবে, এর বিরুদ্ধেই কি জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল কিনা, বা কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দল কি জুলাই অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছিল? অন্তত শেখ না। হাসিনার পতনের আগ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কি দৃশ্যমান কোনো কর্মকাণ্ড ছিল না কিনা? যদি না থাকে তাহলে আজকে যারা এই আন্দোলনটাকে সংগঠিত করেছিল, বিশেষত শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রমজীবী মানুষ, শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হওয়াতেই কিন্তু সেই সরকারের পতনটা ঘটে।
তো এখন কেন আবার সেই পুনরাবৃত্তে ফিরে যাচ্ছে? এর থেকে উত্তরণের উপায় কি হতে পারে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আমন ভাই। আমি একটু ফ্র্যাঙ্কলি বলবো। ফ্র্যাঙ্কলি বললে অনেকটা বিষয়টা এরকম দাঁড়াবে, জুলাই গণ অভ্যুত্থান যখন হয় তখন মানুষ এই যে ঘুণে ধরা সিস্টেম বাংলাদেশে, আমরা যেটা দিনের পর দিন ধরে দেখছি, এটা শুধু আওয়ামী লীগ গভর্নমেন্ট না, তার আগে বিএনপি গভর্নমেন্ট বলেন বা অন্যান্য আমল বলেন, সব সময় চলে আসছে এই যে ঘুণে ধরা সিস্টেমের প্রতি যে বিরক্তিটা, এই বিরক্তিটা থেকে আসলে জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছিল। এইটার যার কারণে আমরা হয়তো দেখেছি যখন স্টুডেন্টরা রাস্তায় নেমেছে, অনেকে পানি নিয়ে ওখানে হাজির হয়েছে মাঝবয়সী মেয়ে, যে না একটা কিছু চেঞ্জ হওয়া দরকার, এটা এভাবে চলতে পারে না আমাদের দেশটা। তো যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের মূল চালিকা শক্তি ছিল শিক্ষার্থীরা, তারাই এই জিনিসটাকে সামনে নিয়ে এসেছে এবং তারা এই জিনিসটাকে নিয়ে পুরো জিনিসটাকে বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছে। পরবর্তীতে যখন জুলাই গণ অভ্যুত্থানের পরে হাসিনা সরকারের পতন হলো এবং তারপরে নতুন একটা দিকে আমরা যাচ্ছি, সে সময়ে যখন একটা সুযোগ তৈরি হলো ইনক্লুসিভনেসের, যে হ্যাঁ আমরা সবাইকে নিয়ে করতে পারি, যারা আন্দোলনটা করেছে, যাদের সব সব স্টেক হোল্ডারের মতামতটা নিয়ে এবং এটাকে সুন্দর একটা প্রসেসের দিকে নিয়ে যাওয়া যায়, সেই মুহূর্তে আমরা কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম ঢাকার বুকে বিশাল এক জনসভা, দলীয় জনসভা বিএনপি করছে। তারা ক্লেম করলো যে এই আন্দোলন তারা করেছে। ন্যূনতম একটু হাসি ঠাট্টা হলো, সবাই একটু এড়িয়ে গেল। তারপরে আমরা কি দেখলাম আস্তে আস্তে, যে প্রত্যেকটা দল ক্লেম করছে যে তারা এই আন্দোলনের স্টেক হোল্ডার, তাদের মাধ্যমে এটা হয়েছে। এবং শুধু তাই না, আমরা জুলাই গণ অভ্যুত্থানের আহ, নেতৃত্বের শুরুর দিকে যারা ছিল, যাদের নাম আসছিল, তাদেরও একটা পক্ষকে আমরা দেখলাম যে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে বা অন্য কিছু হচ্ছে। এখন আমি আপনাকে আমান ভাই যদি জিজ্ঞেস করি যে আবু সাইদ যেদিন দুই হাত পেতে দিল রংপুরে, সেদিন কি সে জানতো মাহফুজ আলম এটার মাস্টার মাইন্ড ছিল? সেদিন তাকে কেউ বলছিল ফোন করে যে মাহফুজ আলম মাস্টার মাইন্ড, তুমি দুই হাত পেতে দাও? বা মুগ্ধ যেদিন পানি নিয়ে বের হয়েছে? তাহলে তারা মারা যাওয়ার পরে যখন একটা বন্দোবস্ত চলে আসছে যে এখন আমরা করতে পারি সবকিছু ঠিক হবে, তখনই মাস্টার মাইন্ডের তর্ক বিতর্ক কেন? তো এই যে প্রথম ক্লেম করা, এটার মালিকানা আমাকে নিতে হবে, এই মালিকানা নিয়ে নেওয়ার প্রসেসের মধ্য দিয়ে প্রথম দলীয়করণটা শুরু। এ চায়, ও চায়, এই মানে চায়, এভাবে করে এটা কি, চলে গেল। এটা কি অনেকটা যে 1971-এর সশস্ত্র সংগ্রামের পর যেমন এই ইতিহাসটাকে কারা দখল করবে এটা নিয়ে একটা দলাদলি শুরু হয়েছিল, যেমন 90-এর গণ অভ্যুত্থানের পরেও এটাকে দখল করা বা ক্রেডিট নেওয়া যে আমি করেছি, এইরকম কিনা বিষয়টা? হ্যাঁ, এরকমই এরকমই বলতে পারেন, এরকমই বলতে পারেন। কারণ আমরা দেখলাম আস্তে আস্তে পরবর্তী ধাপগুলো যদি দেখি, প্রথম কথায় আজকে এখানে একজন জুলাই যোদ্ধা আছেন। আহ, আমি তার ভূমিকা সেই সময়ই, জুলাই গণ অভ্যুত্থানের সময় আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমের থ্রুতে। তো আমরা যেটা দেখলাম কি, ঢাকা ইউনিভার্সিটি হুট করে ক্লেম করে বসলো যে পুরাটা তাদের, এবং তারাই একটা কিছু করছে। প্রাইভেট ইউনিভার্সিটি গুলো যে ভূমিকা রেখেছিল, তাদের স্টুডেন্টরা অনেকটা উপেক্ষিত ছিল একটা লম্বা সময়। তারপরে একটা পর্যায়ে গিয়ে তাদেরকে আমলে নেওয়া হলো, তাও খুব স্বল্প পরিসরে। তো এভাবে বলতে গেলে আসলে অনেক কিছু বলা যাবে। মেইন শুরুটা হলো ওই যে আমি এটার মালিকানা নিব এখান থেকে, এবং তারপরে যে এখন পুরোপুরি এটা দলীয় বৃত্তে ঢুকে গেছে, এইখানে আমরা সেই দলীয়করণের রাজনীতি দেখতে পাচ্ছি। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা থেকে পুরো জিনিসটা হয়েছিল, যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম, সেইটার ধারে কাছে আমরা আছি কিনা? আমরা ধারে কাছেও নাই, আমরা বহু দূরে আছি। বরঞ্চ এরকম হবে এটা যদি মানুষ জানতো, তাহলে আমার মনে হয় 80% মানুষ সমর্থন দিত। কারণ কেউ পুরোনো জিনিস চায় না, সবাই নতুন কিছু, ভালো কিছু এক্সপেক্ট করেছিল। এটাও একটা রিজন যে আমরা ডাকসুতে এবং জাকসুতে আমরা নেতৃত্বে পরিবর্তন দেখতে পাচ্ছি। বিষয়টা এটা না যে তাদের অতীত দিয়ে কেউ বিচার করছে, বিষয়টা এটা হচ্ছে ওই যে বললাম ক্লিন ইমেজ। তারা ভিতরে যাই থাকুক বা যেরকমই হোক না কেন, তাদের ওই ক্লিন ইমেজ দেখে অনেকে মনে করছে এটা হয়তো পরিবর্তনের বার্তা। বিশেষ করে ইয়াং জেনারেশন, যারা পুরোনো জেনারেশনে আছে, তারা হয়তো অতীতটা আরো ভালোভাবে জানে, যার কারণে তারা ভুলেও কোনোদিন ওদিকে হয়তো পা বাড়াবে না। কিন্তু তরুণরা যেরকম সাহসী বেশি, তরুণরা ভুলও করে বেশি।
আমরা ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ প্রান্তে, ধন্যবাদ জনাব আশরাফ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আমাদের জুলাই যোদ্ধা এবং জুলাই ফ্রন্টিয়ার ফোর্সের আহ্বায়ক জনাব নাহিদুল ইসলাম এবং জনাব শরীফুল ইসলামও খুব চমৎকার ভাবে তরুণদের চিন্তা তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা আবারও কোনো আলোচনায় মিলিত হব, তার আগে বলতে চাই যে বাংলাদেশের জনগণের অংশীদারিত্ব নির্ভর একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠুক, মানুষের সংগ্রাম জয়ী হোক, এবং আগামী দিনে তরুণদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক, এবং শুধু তরুণ নয়, প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের যে উচ্ছ্বাস, তার ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যাক এবং বাংলাদেশ ভালো থাকুক, সেই প্রত্যাশায় আজকের আলোচনা শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।